শোকের মাস অগাস্ট। 15ই অগাস্ট জাতীয় শোক দিবস। 1975 সালের এই দিনে মানবতার শত্রু, প্রতিক্রিয়াশীল, ঘাতক চক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তার দুই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে ছিলেন, তাই বেঁচে যান। ঘাতকরা বাদ দেয়নি 10 বছরের শিশু রাসেলকেও। তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার, বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চলবে না। শুধু হত্যা করে থেমে যায়নি, ইনডেমনিটি অর্ডিন্যান্সের মতো আইন দেখেছি আমরা, অর্থাৎ হত্যার বিচার করা যাবে না, পৃথিবীতে যা বিরল। আমরা দেখেছি আত্মস্বীকৃত খুনিদের বাংলাদেশের বিদেশি দূতাবাসে চাকরি দেওয়া হয়েছে পুরস্কার হিসেবে। বঙ্গবন্ধু শব্দ একসময় লেখা যেত না। সারাদিন নিউজের আজকের আলোচনায় আমাদের থাকছে এইসব বিষয় নিয়েই। আমাদের সাথে আছেন ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, আছেন সাদ্দাম হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক, সাবেক এজিএস, ডাকসু। সঞ্চালনায় আছি আমি নুরুল ইসলাম হাসিব, বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ পোস্ট। আমি প্রথমেই আসবো ব্যারিস্টার ফরহাদের কাছে, যে আপনি একজন আইনজীবী এবং আন্তর্জাতিক আইন নিয়েও পড়াশোনা করেছেন। এই নারকীয় হত্যাযজ্ঞকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জি, ধন্যবাদ হাসিব ভাই আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। আইনের ভাষা বলার আগে একটু প্রথমেই শোকের মাসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টের কালো রাতে যারা নিহত হয়েছেন সবার আত্মার শান্তি কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে শুরু করতে চাই। আপনি যে প্রশ্নটি করেছেন এটি আসলে উত্তর দেওয়া খুব কঠিন, কারণ সারা পৃথিবীতেই কিন্তু আপনার রাজনৈতিক হত্যাকাণ্ড বা পলিটিক্যাল অ্যাসাসিনেশন খুব কমন। সারা পৃথিবীতে ইতিহাস জুড়েই আমরা এগুলো দেখেছি, কিন্তু এই ধরনের হত্যাযজ্ঞ আমরা কিন্তু কোনো সময় দেখিনি। এটা অনেকটা মধ্যযুগীয় একটা বর্বরতার মতন বিষয় ছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড যারা ঘটিয়েছিলেন এবং তার পিছে যারা ষড়যন্ত্রকারী ছিলেন, এটার বেনিফিশিয়ারি যারা ছিলেন, তারা কিন্তু অনেক সময় বঙ্গবন্ধুর কিছু পলিসিস নিয়ে এই হত্যাকাণ্ডটাকে একটা কু হিসাবে জাস্টিফাই করার চেষ্টা করেন। কিন্তু আপনি যদি এই হত্যাকাণ্ডের বর্বরতাটার দিকে খেয়াল করেন, সেদিন কিন্তু শুধুমাত্র শেখ রাসেল অর্থাৎ জাতির পিতার কনিষ্ঠ সন্তান, উনি কিন্তু একমাত্র শিশু ছিলেন না বা বাচ্চা ছিলেন না যাকে হত্যা করা হয়। সেদিন আরো 4 জন নাবালক, নাবালিকা, যুবক, যুবতী, শিশু, তাদেরকে হত্যা করা হয়। বেবি সেরনিয়াবাদ, আরিফ সেরনিয়াবাদ, সুকান্ত, সবচেয়ে ছোট যে তার বয়স ছিল আসলে 4 বছর, যিনি ছিলেন প্রয়াত আপনার সেরনিয়াবাদ সাহেবের নাতি। তো এই যে আপনি হত্যাকাণ্ডের ভিকটিমের প্রোফাইলগুলো যদি দেখেন, শেখ কামালের ওয়াইফ সুলতানা কামাল, শেখ জামালের ওয়াইফ রোজি জামাল, এই যে মহিলাদেরকে, শিশুদেরকে হত্যা করা, এটাকে কিন্তু আপনি কোনোভাবেই পলিটিক্যাল কু, পলিটিক্যাল অ্যাসাসিনেশন এই নামগুলো দ্বারা আসলে আপনি এগুলোকে ডিসক্রাইব করতে পারবেন না। এটা ছিল খুবই কোল্ড ব্লাডেড এবং ভেরি মিডিয়েবল, মধ্যযুগীয় একটি বর্বরচিত হত্যাকাণ্ড, যেটার আসলে তুলনা আমরা ইতিহাসের পাতা ঘাটলে কিন্তু আমরা পাই না। এটা আপনি শুধুমাত্র অপরাধের যে পরিধি, সেই সীমাকে ছাড়িয়ে এটা কিন্তু আসলে মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে চলে যায়। আপনি যদি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, জেনোসাইড, এই ধরনের আন্তর্জাতিক কনসেপ্টগুলোর সংজ্ঞার দিকে নজর দেন, তাহলে কিন্তু এই যে বিষয়গুলো, এই হত্যাকাণ্ডের ভিতরে যে ক্যারেক্টারিস্টিক গুলো আমরা দেখি, এই হত্যাকাণ্ডটা কিন্তু আপনি খুব সহজেই একটি ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করলে আপনাকে কেউ ভুল বলতে পারবে না। তো এটাকে এই জি, মানে এখানে বিষয়টি ছিল যে আমি একটি মানুষের জিনিওলজি, তার উত্তরাধিকার সূত্রে যারা তার বংশ পরক্রমা জিয়ে রাখতে পারে, এদের সবাইকে আমি হত্যা করব। তো এটাকে কিন্তু আপনি সাধারণ অপরাধ বা সাধারণ হত্যাকাণ্ডের সাথে আসলে তুলনা করতে পারেন না। এটার আগে পিছে আপনি যতই জাস্টিফিকেশন, খুনিচক্র দেওয়ার চেষ্টা করুক না কেন ওই সময়টিতে, এই জিনিওলজির ব্যাপারটা দেখলে যে আমি তাকে নির্বংশ করে দিব, তখনই কিন্তু এটা মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে চলে যায়। সেটি আর সাধারণ হত্যাকাণ্ড বা একটি পলিটিক্যাল অ্যাসাসিনেশন বা রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিধির ভিতরে আর থাকে না।
কিন্তু সেক্ষেত্রে কি আমরা সেটার বিচারের ক্ষেত্রে আমরা দেখছি শুধুমাত্র যারা আপনার সামনে যেটাকে বলা হয় অনেক সময় যে ট্রিগারম্যান, তাদেরকেই আপনার এই পর্যন্ত বিচারের আওতায় আনা গেছে দীর্ঘ অনেক দিন পরে আর কি। তো তার মানে তো এটা অনেক বিস্তৃত, তাই না? মানে সবকিছু তো সেই ব্যাপারে আসলে আরো কিছু করার তো নিশ্চয়ই অবকাশ আছে। যে আমাকে এই প্রশ্নটা করছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, না অবশ্যই, এবং এটি এবারের শোক দিবসের যে আলোচনাগুলো সেগুলো কিন্তু অন্যান্য বিগত বছরের আলোচনাগুলোর থেকে কিছুটা ভিন্ন। কারণ এবার কিন্তু এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিলেন তাদের বিষয়টি কিন্তু খুব বেশি ফোকাস পেয়েছে এবার, যেটি আমি মনে করি খুব পজিটিভ একটা ডেভেলপমেন্ট। কারণ এই জাস্টিস প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য এখনো দুটো বিষয় আমাদেরকে শেষ করতে হবে। প্রথমত হচ্ছে, আপনি জানেন এবং আমাদের দর্শকরা জানেন যে বঙ্গবন্ধুর এখনো 5 জন দণ্ডপ্রাপ্ত খুনি কিন্তু বিভিন্ন দেশে তারা এখনো লুকিয়ে আছেন, তারা ফেরারি আসামি। এই ফিউজিটিভ সেলফ কনফেসড এবং কনভিক্টেড কিলার্সদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে তাদের শাস্তি কার্যকর করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এই জুডিশিয়াল প্রসেস থেকে আমরা যে বিচারটি পেয়েছি সেটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে, এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য আমাদের, এমনকি বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ও যদি আপনি পর্যালোচনা করেন, সেখানে দেখবেন বিচারকও কিন্তু খুব, যিনি প্রথম ইনস্ট্যান্সে ফার্স্ট ইনস্ট্যান্সে যিনি জাজমেন্ট দিয়েছিলেন জাস্টিস গোলাম রসুল, উনি কিন্তু এই বিষয়টি খুব পরিষ্কারভাবে বলেছিলেন যে এখানে যে ষড়যন্ত্রের বিষয়টি সেটি এই মামলার বিবেচ্য বিষয় হিসাবে আসেনি, কারণ এফআইআর এর মধ্যে সেই বিষয়গুলো আসেনি। আপনারা তো জানেন যে একটি মামলার এফআইআর এবং সেই অনুযায়ী চার্জ গঠনের উপরে নির্ভর করে আসলে যে কাদের বিচার হচ্ছে। কিন্তু এখানে যে ষড়যন্ত্রের বিষয়টি ছিল, এটিকে আরো গভীরভাবে দেখা বা তদন্ত করার বিষয়টি কিন্তু আদালতের পর্যবেক্ষণগুলোর থেকে আমরা দেখেছি যে ফার্স্ট ইনস্ট্যান্সে এবং পরবর্তীতে হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনেও এই অবজারভেশনগুলো এসেছে। এবং যতদিন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক মানসম্পন্ন যেসব গবেষকরা আছেন, অনেক সাংবাদিক আছেন যারা ওই সময়কার বাংলাদেশ এবং এই উপমহাদেশের যে রাজনীতি সেগুলো নিয়ে লেখালেখি করতেন, যেরকম লরেন্স লিফশুলস, অ্যান্টনি ম্যাসকেরাহাস, এদের লেখাগুলো যদি আপনি, গবেষণাগুলো যদি আপনি দেখেন, এবং আমাদের বাংলাদেশেও বিগত বছরগুলোতে এই বিষয়ে খুব ভালো গবেষণা হয়েছে, তরুণ গবেষকরাও যুক্ত হচ্ছেন, তাদের কাজগুলোর দিকে আপনি তাকালে দেখবেন যে এখন কিন্তু মোটামুটি পরিষ্কার যে ষড়যন্ত্র কিন্তু শুধুমাত্র খন্দকার মোশতাক পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। আমাদের দুর্ভাগ্য ছিল যে আমরা এই বিচার শুরু করার আগেই কিন্তু খন্দকার মোশতাক মারা যান, যার জন্য ওনাকে কিন্তু আমরা বিচারের মুখোমুখি করতে পারিনি। আমরা যদি তাকে বিচারের মুখোমুখি করতে পারতাম, হয়তো এই ষড়যন্ত্রকারীর কাছ থেকে আমরা তার বাকি অ্যাসোসিয়েটদের পরিচয়গুলো বা বিবরণটা আমরা জানতে পারতাম। কিন্তু এখন কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভাবে যে রিসার্চ গুলো হচ্ছে তার মাধ্যমে কিন্তু আমরা খুব পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি যে খন্দকার মোশতাক ওয়াজ ওয়ান অফ দ্য প্লেয়ার্স, হি ওয়াজ নট ইভেন দ্য মেইন প্লেয়ার। মানে সে ষড়যন্ত্রকারী হিসাবে একজন ছিলেন এবং মূল ষড়যন্ত্রকারীও ছিলেন না। এই ষড়যন্ত্রের জালটা শুধুমাত্র যে আরো মানুষের ক্ষেত্রে বিস্তৃত ছিল তা না, এটির একটি আন্তর্জাতিক ডাইমেনশনও ছিল। আমরা এখন সিআইএর যে ডিক্লাসিফাইড ডকুমেন্টস গুলো এবং আপনার লরেন্স লিফশুলস এর মতন রিসার্চারদের কাজগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে তৎকালীন যে মার্কিন সরকার ছিল, তৎকালীন যে মার্কিন দূতাবাস ছিল বাংলাদেশে, তাদের এখানে একটা বড় যোগসূত্রের জায়গা ছিল, বিশেষ করে সিআইএর সাথে। এখানে সরাসরি ভাবে তাদের মিশন জড়িত না থাকলেও সিআইএর একটা ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন চলে আসছে। এছাড়া কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা এবং ফরমার আপনার মিলিটারি রুলার এবং জেনারেল জিয়াউর রহমানের যেই ভূমিকাটা, সেটাও কিন্তু দিন দিন আরো পরিষ্কার হয়ে উঠছে। আমরা এতদিন পর্যন্ত জানতাম যে জিয়ার ভূমিকা সীমাবদ্ধ ছিল নলেজের উপরে, অর্থাৎ তিনি জানতেন যে এরকম একটি বিষয় ঘটতে যাচ্ছে এবং তিনি এই বিষয়ে কোনো তার যে দায়িত্ব সেটি তিনি পালন করেননি। অর্থাৎ ওই সময় উনি ডেপুটি চিফ অফ স্টাফ, মিলিটারি স্টাফ হিসাবে, সেকেন্ড ম্যান ইন ডিফেন্স ফোর্স হিসাবে ওনার একটা দায়িত্ব ছিল যে যখন তার কাছে ফারুক রশিদ এই ষড়যন্ত্রের বিষয়টা নিয়ে অ্যাপ্রোচ করে, সেটি তিনি জেনে নিজে ইনভলভ না হলেও তাদেরকে থামাননি, এবং তার যে সাংবিধানিক দায়িত্ব একজন সামরিক অফিসার হিসাবে আমাদের প্রজাতন্ত্রের যিনি প্রধান, রাষ্ট্রপ্রধান, তার জীবন বাঁচানোর জন্য তিনি কোনো ভূমিকা রাখেননি। এইটুকু পর্যন্ত আমরা ভাবতাম তার দায়টা বা তার রেসপন্সিবিলিটিটা সীমাবদ্ধ। এখন কিন্তু দেখা যাচ্ছে যে সিআই এর সাথে যোগসূত্র থেকে শুরু করে খন্দকার মোশতাকের সাথে প্রিভিয়াস একটা লিঙ্ক থেকে শুরু করে অনেকগুলো ডাইমেনশন আছে, যেগুলো যদি আমরা ভালোভাবে আরো বেশি গবেষণা করি তাহলে এগুলো আরো পরিষ্কার হয়ে উঠবে। কিন্তু অন্তত এটুকু বোঝা যাচ্ছে যে মিয়ার নলেজে তার দায়টা কিন্তু আর আটকানো ছিল, তার দায়টা কিন্তু আরো বেশি অ্যাক্টিভ ছিল। এবং
এখন আসলে আমরা মোটামুটি ভাবে আমরা রিজনেবল একটা পর্যায়ে আমরা এসেছি, যেখানে আমরা বলতে পারি যে জিয়াউর রহমানের এখানে একটি ভূমিকা ছিল ষড়যন্ত্রের মধ্যে, শুধুমাত্র নলেজের মধ্যে তার দায়টা কিন্তু আর সীমাবদ্ধ নেই। এছাড়া আরো কিছু প্লেয়ার ছিল তখনকার তৎকালীন বাংলাদেশের যে রাজনৈতিক রাষ্ট্র কাঠামো, এই মানুষগুলোরও কিন্তু আমরা তাদের দায়গুলোও কিন্তু আমাদেরকে আরো অধিকতর গবেষণার মাধ্যমে বের করতে হবে। যেরকম আপনারা জানেন, একজন ছিলেন তৎকালীন যিনি আপনার মন্ত্রিসভারও সদস্য হয়েছিলেন তথ্য প্রতিমন্ত্রী হিসাবে, তাহের উদ্দিন ঠাকুর। আমাদের দুর্ভাগ্য, আমাদের ব্রাহ্মণবাড়িয়ারই একজন মানুষ উনি। তো ওনার যে ভূমিকাটা, বিশেষ করে ওনার একটা পার্টিকুলার মানে এই স্পিচ লেখার ক্ষেত্রে খন্দকার মোশতাক, আমরা ভাবতাম ইউটিউব পর্যন্ত এই বিষয়টি ছিল, এখন তা না। এখন আমরা দেখছি যে তার খন্দকার মোশতাক থেকে শুরু করে অন্যান্য খুনিদের সাথে অনেকদিন ধরে একটা যোগসূত্র ছিল, যদিও বিচার বিভাগ থেকে তার বিরুদ্ধে এনাফ এভিডেন্স না আনার কারণে আপনার তাকে কিন্তু আমরা কনভিক্টেড করতে পারিনি। বঙ্গবন্ধু হত্যা মামলার সময় কিন্তু ওনার এগেনস্টেও চার্জটা আনা হয়েছিল, কিন্তু সেটি আমরা প্রমাণ করতে পারিনি। কিন্তু রিসার্চের মাধ্যমে কিন্তু তার রোলটা এখন আরো বেশি পরিষ্কার হবে। আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে 1996-তে যখন আওয়ামী লীগ সরকার 21 বছর পরে রাষ্ট্র ক্ষমতায় এসে এই বিষয়টি তদন্ত শুরু করে, তখন কিন্তু আজকের বাংলাদেশের মতন পরিস্থিতি ছিল না। পদে পদে এই তদন্তটি আপনার ব্যাহত করার অনেক ধরনের দেশীয় এবং আন্তর্জাতিকভাবে চেষ্টা করা হয়েছে। যেরকম কয়েকদিন আগে আমি শুনছিলাম, ওই সময় যিনি অ্যারেস্টিং অফিসার ছিলেন, পরবর্তীতে অ্যাডিশনাল ডিআইজি হয়েছিলেন মনে হয়, মোকলেস সাহেব, ওনার একটি ইন্টারভিউ শুনছিলাম যে ওনাদেরকে কিভাবে আসলে এই গ্রেফতারগুলো করতে হয়েছিল। এছাড়া আব্দুল কাহার আকন, যিনি এই বিষয়টির তদন্তকারী কর্মকর্তা ছিলেন, তার কিছু ইন্টারভিউ থেকেও আমরা এই বিষয়ে আরো বেশি জানতে পারি। তৎকালীন আরেকটি ক্যারেক্টার ছিল আপনার মাহবুবুল আলম চাষি, যিনি ছিলেন খুব পণ্ডিত ধরনের একজন নেগেটিভ ফিগার, অর্থাৎ তিনি খুব বুদ্ধি দেওয়ার একটি মানে পণ্ডিত টাইপের মানুষ ছিলেন। উনি দেখা যাচ্ছে যে একাধারে বঙ্গবন্ধুর আমলে উনি চাকরিতে ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটি বার্ড কুমিল্লায়, সেখান থেকে আবার দেখা যাচ্ছে আপনার এই জিয়াউর রহমানের খন্দকার মোশতাকের সময় উনি চিফ সেক্রেটারি হলেন, আবার খন্দকার মোশতাকের সময় হলেন, জিয়াউর রহমানের সময় হলেন। দেখা যাচ্ছে যে অনেকগুলো রেজিমের মধ্যে উনি ছিলেন, এবং তার নলেজ এবং পার্টিসিপেশনের যে জায়গাটা, সেটাও কিন্তু এখানে অনেক বেশি ধীরে ধীরে বের হয়ে আসছে যে হি ওয়াজ ওয়ান অফ দ্য মেইন কনস্পিরেটরস। তো এই যে কনস্পিরেসির জায়গাটা, যেটি আমি বললাম যে খুনিদেরকে ফিরিয়ে এনে যারা পালিয়ে আছে তাদের বিচারের মুখোমুখি করা, এবং এই রিসার্চ বা কমিশন গঠনের মাধ্যমে, আজকাল এই বিষয়টি বেশি আসছে, আমি এখন আর এটা নিয়ে লম্বা করবো না, এটা হয়তো পরবর্তীতে সুযোগ পেলে বলবো। রিসার্চ বা কমিশন গঠনের মাধ্যমে এই ষড়যন্ত্রের যে পরিধি দেশীয় এবং আন্তর্জাতিকভাবে, এই বিষয়টা মানুষের সামনে ক্লিয়ার করার আমাদের কিন্তু একটা ঐতিহাসিক দায় আমাদের উপরে আছে জাতি হিসেবে। সাদ্দাম হোসেন, আপনি আইনের ছাত্র, রাজনীতি করছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে, আপনি কি বলবেন? হ্যাঁ, আজকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, সারাদিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ, মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সংগ্রাম নিয়ে যিনি কাজ করেন, গবেষণা করেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরাদ ভাই কথা বলেছেন। শুরুতেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং একই সঙ্গে 15ই আগস্টে এবং বিশেষ করে একই সাথে 21শে আগস্টে মুক্তির মন্দির সোপানতলে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ফরাদ ভাই যথার্থই বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের যে নেপথ্য প্রেক্ষাপট ছিল, এবং শুধুমাত্র যারা সরাসরি ঘাতকের পর্যায়ে ছিল শুধু তারাই নয়, এর পেছনে যে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র বিরাজমান ছিল সেটি আমরা ফরাদ ভাইয়ের বক্তব্য থেকে জানতে পেরেছি। আমাদের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে মৌলিক উদ্দেশ্য যদি বলি, আমাদের কবিতায় যেটি লেখা আছে যে মুজিব তোমার বুলেট বিদ্ধ বুকটাই বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে আসলে বাংলাদেশকেই হত্যা করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং বাংলাদেশ যে লক্ষ্যগুলোকে সামনে রেখে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং শোষণ মুক্তি, এই প্রেক্ষাপটগুলোকে পরাভূত করার জন্যই কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছেন, তিনি একই সঙ্গে বিশ্বের শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত, শৃঙ্খলিত মানুষের কণ্ঠস্বর ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বলেছিলেন যে তিনি বিশ্ব আজ দুভাগে বিভক্ত, তিনি শোষক এবং শোষিত, তিনি শোষিতের পক্ষে। এবং তার এই বক্তব্য শোনার পরে ফিদেল ক্যাস্ট্রো কিউবার
বিপ্লবী নেতা, তিনি বলেছিলেন যে তাকে একটি বুলেট এখন থেকে তাড়া করবে, এবং সেটির প্রেক্ষাপট কিন্তু আমরা দেখতে পাই চিলির আলেন্দে হত্যাকাণ্ডের শিকার হয় সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের মাধ্যমে, এবং পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও হত্যাকাণ্ডের শিকার হন। এবং পৃথিবীর অন্যান্য রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে এটির যে পার্থক্য রয়েছে সেটি হচ্ছে যে এটি একটি ব্যক্তির হত্যা নয়, এটি একটি আদর্শকে হত্যা করা, যেটি আমরা দেখতে পাই যে যারা পরবর্তীতে ক্ষমতায় এসেছিল তারা আমাদের সংবিধান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটিকে বলেছিলেন যে লাখো শহীদের রক্তের অক্ষরে লেখা বাংলাদেশের সংবিধান, সেই সংবিধানকে কিন্তু খোল নলচে বদলে দেওয়া হয়েছে। যেদিন হত্যাকাণ্ডের শিকার হলেন সেদিনই আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায় কিনা, আমাদের বাংলাদেশ বেতারের নাম কিভাবে পরিবর্তন করা যায়, এসব বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। যারা ঘাতক তিনি সঙ্গে সঙ্গে বেতারে গিয়ে ঘোষণা দিয়েছেন যে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ, এবং কনফেডারেশন করা যায় কিনা খন্দকার মোস্তাক এবং সামরিক স্বৈর শাসক মেজর জিয়ার পৃষ্ঠপোষকতায় কনফেডারেশন করা যায় কিনা, এই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা আলোচনা করেছে। যাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাঙালি জাতি যাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, সেই ঘৃণ্য যুদ্ধাপরাধী রাজাকার তাদেরকে কিন্তু পুনর্বাসন করা হয়েছে, রাজনীতি করার অধিকার দেওয়া হয়েছে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময়ই প্রগতিশীল রাজনীতির জন্য তিনি ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, অসাম্প্রদায়িকতার জন্য আন্দোলন করেছেন। দ্বিজাতি তত্ত্বে বাঙালি জাতি সহ ভারতীয় উপমহাদেশের জনগণ যখন একটি পশ্চাৎপদ ধারণায় আবদ্ধ ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সেই মানসিক পরিবর্তনেরও নায়ক। এই ভারতীয় উপমহাদেশের মানুষ যেন প্রগতিশীল চিন্তাধারায় অভিভূত হয়, প্রগতিশীল চিন্তাধারায় নিজের জীবনবোধ পরিচালিত করে, ধর্ম নিরপেক্ষতাকে নিজেদের ব্যক্তিগত এবং রাজনৈতিক দর্শন হিসেবে গ্রহণ করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সেটির জন্য সংগ্রাম করেছেন। এবং সেই ধর্ম নিরপেক্ষতাকে কিন্তু সাংবিধানিক ভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। বাঙালি জাতীয়তাবাদকে প্রতিস্থাপন করা হয়েছে একটি বাংলাদেশি জাতীয়তাবাদ নামে এক ধরনের মুসলিম বাংলা জাতীয়তাবাদ, এই ধরনের একটি প্রবণতা দিয়ে সেটিকে স্থানান্তর করার চেষ্টা করেছে। এবং কৃষক শ্রমিকের মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করতে চেয়েছেন। বিশ্বের বাংলাদেশের সকল মানুষের মুক্তির জন্য তিনি রাষ্ট্র ক্ষমতা, অর্থনৈতিক দর্শন, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে চেয়েছেন। এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেই আমাদের অর্থনৈতিক দর্শন পাল্টে গেছে। মুক্ত বাজার অর্থনীতির নাম করে শুধুমাত্র যেন পাকিস্তান আমলে যেমন শুধুমাত্র 20টি পরিবারের মাধ্যমে বাংলাদেশ এবং তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান পরিচালিত হতো, সেই আবারও কিন্তু সেই বিশেষ গোষ্ঠীকেই যেন তারা যেন রাষ্ট্রের কাছ থেকে সুযোগ সুবিধা হাসিল করতে পারে, শোষিত বঞ্চিত মানুষ যেন শোষিত বঞ্চিতই থেকে যায়, সেটাই কিন্তু এই 75-এর 15ই আগস্টের হত্যাকাণ্ডের পরে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। এবং আপনি শুরুতে যে আলোচনাটি করেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিষিদ্ধ করা হয়েছে, ফরহাদ ভাই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স নিয়ে কথা বলেছেন। পৃথিবীতে এ ধরনের নারকীয় বর্বরতা, এ ধরনের রাষ্ট্রীয় নৃশংসতা এবং এ ধরনের ইতিহাসের জঘন্যতম অপরাধ আমরা কখনো দেখিনি, যে একটি হত্যাকাণ্ড ঘটেছে, জাতির পিতার হত্যাকাণ্ড ঘটেছে এবং সেটির বিচার করা যাবে না, এটিকে সাংবিধানিক ভাবে দায় মুক্তি দেওয়া হচ্ছে, ইন্ডেমনিটি দেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, আমরা তো জানি যে বঙ্গবন্ধু খুনিদেরকে কিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, রাজনৈতিক দল করা, দূতাবাসের চাকরি থেকে দেওয়া হয়েছে। যেদিন ফরহাদ ভাই যেটি বলেছেন, যেদিন 96 সালে ইন্ডেমনিটি অর্ডিন্যান্সটি বাতিল করা হয়, ঠিক একই দিনে বিএনপি নামে খুনি এবং মাফিয়াদের সেই ক্লাবটি, সন্ত্রাসীদের সেই ক্লাবটি, সেদিনও কিন্তু আমাদের সংসদ থেকে বয়কট করে। এবং পরবর্তীতে 2001 সালের ষড়যন্ত্রের নির্বাচনের মধ্য দিয়ে যখন আবার দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি নামক এই সন্ত্রাসী খুনি এবং মাফিয়াদের ক্লাবটি আবার ক্ষমতায় আসে, যে তারপর থেকে আমরা দেখি যে বিচারপতিরা একের পর এক বিব্রত হচ্ছেন। রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে সে সময় বিচারাঙ্গনকে প্রভাবিত করা হয়েছে। যেদিন আমরা পরবর্তীতে দেখতে পাই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে স্থগিত করা হয়েছে। 2008 সালে বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনা বাংলাদেশের মানুষ জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় আসার পরেই পরবর্তীতে স্বাভাবিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই বিচার প্রক্রিয়া আমরা সুনিশ্চিত করার কাজে আমরা আমাদের সংগ্রামকে এগিয়ে নিতে পেরেছি। ব্যারিস্টার ফরহাদ, আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে আপনি দীর্ঘদিন আওয়ামী লীগের রিসার্চ উইং সিআরআইতে কাজ করেছেন, আপনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং তার পরবর্তী অনেক বিষয় নিয়ে কাজ করেছেন, অনেকের সাথে কথা বলেছেন, ইন্টারভিউ করেছেন। তো 75-এর পরে যাদের জন্ম বা 75-এর পরবর্তীতে যারা আসলে বড় হচ্ছিল, তারা আসলে অনেকে তো তখন তো বঙ্গবন্ধু শব্দের সাথেও দীর্ঘদিন পরিচিত ছিল না। তো অনেকের সাথে আপনি কথা বলেছেন, যেটা বললাম আর কি। তো কেমন ছিল সেই সময়, যদি আপনি কিছু বলতে পারেন আর কি। জি, ধন্যবাদ হাসিফ ভাই। সাদ্দাম খুব ভালো বলেছে যে বিষয়গুলো, আমি ওই জায়গাগুলোতে আসলে অ্যাড করার আর কিছু থাকে না, সরাসরি আপনার উত্তরে চলে যাই। সেটি হচ্ছে যে আমি কয়েকদিন আগে আসলে খুব ব্যক্তিগত জায়গা থেকে, অভিজ্ঞতার জায়গা থেকে এই বিষয়ে ফেসবুকে একটি লেখা লিখেছিলাম যে আমার যে প্রজন্মটা, আমরা তো সাদ্দামের চেয়েও কয়েক বছরের বড়,
তো আমার যে প্রজন্মটা ছিল যারা 80-র শুরুর দিকে বা মাঝামাঝির দশকে, ওই দশকের মাঝামাঝি যারা আমরা জন্ম হয়েছিলাম, তা আমরা কিন্তু একদম আজব একটি বাংলাদেশে জন্ম হয়েছিলাম, যে বাংলাদেশে আসলে বাঙালি আইডেন্টিটিটা সম্পর্কে আমরা জানতামই না, যে আমাদের যে বাংলাদেশি বাদেও আমাদের একটা জাতিসত্তা আছে, যেটার ভিত্তিতেই কিন্তু আমাদের স্বাধীনতার লম্বা একটা সংগ্রাম ছিল, এবং পরবর্তীতে যেটা কালমিনেট করলো আমাদের 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী এই মুক্তিযুদ্ধে। এই বিষয়টা সম্পর্কে কিন্তু আমাদের আইডিয়াই ছিল না। আমরা জানতাম যে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের, যেটি 9 মাস ধরে হয়েছিল, যেটি হয়েছিল আমাদের একটা হানাদার বাহিনীর সাথে। দেখুন, আমরা তখন অনেক ছোট, এই হানাদার বাহিনীকেই আমরা একটা আলাদা জাত বা একটা দেশ ভাবতাম। হানাদার বাহিনী যে ইনভেডিং ফোর্স, এবং এটা যে আসলে পাকিস্তানি আর্মি, সেটাও কিন্তু আমাদের অনেক টেক্সট বুকে লেখা থাকতো না। এটা ছিল আসলে বাস্তবতা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তখন একজনই করেছিলেন, একজন সেক্টর কমান্ডার, বাকিরা কেউ তখন তাদের নামটা আমরা জানতাম না। মেজর জেনারেল জিয়াউর রহমানই ছিলেন এই বিষয়ে আর কি বাংলাদেশের একক মানুষ, যিনি একলাই যুদ্ধ করে দেশকে স্বাধীন করে ফেলেছিলেন। এছাড়া আমরা শেখ মুজিবুর রহমান নামে যে কেউ আছে, সেটি মাঝে মাঝে পরিবার আশেপাশের জায়গা থেকে, আপনার বুঝতে হবে আমরা কিন্তু সাধারণ ছেলে মেয়েদের কথা বলছি, যারা রাজনৈতিকভাবে যারা ওইরকম পরিবারের সদস্য না, তাদের কথা বলছি। তো আমরা কিন্তু বঙ্গবন্ধু শব্দটা সম্পর্কেও পরিচিত হতে পারতাম না। যারা কিছুটা সৌভাগ্যবান ছিলাম, যাদের বাসা বাড়িতে পরিবারের মাধ্যমে যারা কিছুটা জানতে পারতো, তারা কিছুটা সৌভাগ্যবান ছিল। কিছু নিষিদ্ধ বইটই মাঝে মাঝে আমরা দেখতে পেতাম, যেগুলো তৎকালীন সরকারের সময় নিষিদ্ধ ছিল। এগুলোর মাধ্যমে হালকা হালকা ভাষা জানতে পারতাম। কিন্তু সঠিকভাবে ইতিহাসের যে পাঠ, যে বাঙালির যে লম্বা মুক্তির সংগ্রাম, এই যে ইস্ট পাকিস্তান তৈরি হওয়ার পর থেকেই যে আসলে আমাদের সংগ্রামটা শুরু হয়, যে একটা দিনও কিন্তু লেট হয়নি। সে 52 যে ভাষা আন্দোলন, সেখান থেকে 71 পর্যন্ত যে বাংলাদেশটা, এটা সম্পর্কে কিন্তু আমরা জানতাম না। কারণ এই বাংলাদেশটা সম্পর্কে জানাতে গেলে কিন্তু আপনাকে শেখ মুজিব শব্দগুলো আনতেই হবে। ওই সময়টা কিন্তু বাংলাদেশ বা ইস্ট পাকিস্তানের যে বাঙালি, তারা কিন্তু আলাদা যে জাতিসত্তা, তারা যে আলাদা একটা কমিউনিটি, এটা কিন্তু রিপ্রেজেন্ট করতে একজন মানুষ, সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্য ওই 52 থেকে 71-এর ইতিহাসটা গায়েব। আমাদের একটি খুব মানে গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলন হয়েছিল, তারপরে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, মাঝখানে আমাদের কিছু ছিল না। তো এই ছিল আসলে তৎকালীন আমাদের যে স্কুল কলেজের যে শিক্ষাক্রম, তার মাধ্যমে আমরা যে ইতিহাসের পাঠ পেতাম। এটা সামারি বলতে গেলে বা সংক্ষিপ্ত করে বলতে গেলে এই ছিল আমাদের নলেজের পরিধি। সেখান থেকে কিছুটা আমরা সরে আসতে পেরেছিলাম যখন 96-তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা প্রথমবারের মতন রাষ্ট্র ক্ষমতায় নির্বাচিত হয়ে আসতে পারলো। মানে আওয়ামী লীগ 21 বছরের যে হাইয়েটাস, এর পরে প্রথমবার তারা ক্ষমতায় আসতে পারলো 96-এ। এর আগে আমরা এরশাদ আন্দোলনের সময় অবশ্যই যারা, তখনও আমরা বেশ ছোট, তখনও দেখেছি আমরা শেখ হাসিনাকে দেখেছি সামনের থেকে নেতৃত্ব দিতে, আমরা তাকে চিনতাম, আমরা আওয়ামী লীগকে চিনতাম। কিন্তু ইতিহাসের যে বিষয়গুলো, এগুলো কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় না আসার পরে, মানে শেখ হাসিনা একজন রাজনৈতিক নেতৃত্ব থেকে প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার পর থেকে ইতিহাসের যে রেকটিফিকেশন প্রসেস, যে ইতিহাস বিকৃতির ধারাটাকে আবার সাধারণ জায়গায় ট্র্যাকে ফিরিয়ে আনা, সেই কাজটি 96-তে শুরু হয়। কিন্তু ওই যে সাদ্দাম যে বিষয়টি বলছিল, 2001-এর ক্ষমতা পরিবর্তনের পরে আবার ওই প্রি-96 পলিসিগুলাই কিন্তু সব চলে আসে। আবারও ওই বাংলাদেশের পুরো বছরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ডে হয়ে, ন্যাশনাল ডে হয়ে দাঁড়ায় এই সিপাহী কি জানি একটা কি সংহতি দিবস। এই 7ই নভেম্বরের যে কু, এটাকে নিয়ে তারা একটা বিশাল একটা ন্যারেটিভ তৈরি করে ফেললো, যে আমরা জানতাম যে 7ই নভেম্বরই মনে হয় বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। 7ই মার্চ কিন্তু না, 7ই মার্চ বাংলাদেশের ইতিহাসে ওই সময় কিন্তু ঘটে নাই, মানে বাংলাদেশের মানুষ জানতে পারতো না। আওয়ামী লীগের মানুষজন, যারা নেতাকর্মী, তারা তাদের ব্যক্তিগত উদ্যোগে, দলীয় উদ্যোগে 7ই মার্চটাকে বাঁচিয়ে রেখেছিলেন, না হলে কিন্তু এইগুলো কিন্তু ইতিহাসের পাতা থেকে হারিয়ে যেত। এমন ভাবেই আসলে আটঘাট বেঁধে এই ইতিহাস বিকৃতির প্রজেক্টে তারা নেমেছিল। তো যাই হোক, 2001 থেকে 6 আবার ওই সেম ইতিহাস বিকৃতির প্রজেক্ট আবার চালু থাকলো, এই মেগা প্রজেক্টের সেকেন্ড ফেজ। যদি আমি বলি যে গুণগতভাবে পরিবর্তন 2008-এর পর থেকে, এখন আমার মনে হয় আমাদের যারা ইয়াং জেনারেশন, এখন আপনার একটা জিনিস মনে রাখতে হবে, 96 থেকে 2001-এ তো বাংলাদেশ আসলে এই ডিজিটাল যুগে ছিল না। এখন কিন্তু এই ডিজিটাল যুগের কারণে আপনার আমাদের যারা তরুণরা, ওদেরকে আমাদের বলতে হচ্ছে না, আমাদের দিতে হচ্ছে না, ওরা নিজেরাই কিন্তু অনেক কিছু বের করে পড়তে পারছে। যেসব নিষিদ্ধ বই, সেসব নিষিদ্ধ বইয়ের পিডিএফই তারা দেখা যাচ্ছে ডাউনলোড করে করে পড়ে ফেলছে। তো এই যে ইতিহাস সম্পর্কে জানার যে আগ্রহ, এটা 2008 সালের পর থেকে আমি বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছি। বঙ্গবন্ধু কে ছিলেন, বঙ্গবন্ধু রাজনীতি কি ছিল, সেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, যেটি হওয়াটাই স্বাভাবিক, যেটি হওয়াটাই হেলদি আমি মনে করি। বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে জানতে পারছে, এবং সবচেয়ে বড় যে জায়গাটি, যে বঙ্গবন্ধুর নিজস্ব যে ওয়ার্ডস,
বঙ্গবন্ধুর ওন ওয়ার্ডসে বঙ্গবন্ধুকে জানার সুযোগটা কিন্তু আমরা আটের পর থেকে পেলাম। অর্থাৎ ওই অসমাপ্ত আত্মজীবনীর যেই প্রজেক্টটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শ্রদ্ধেয় রেহানা আপা ওনারা যে কাজটি শুরু করেছেন, বঙ্গবন্ধুর জাতির পিতার আত্মজীবনীগুলো মানুষের সামনে নিয়ে আসা, এই প্রিজন ডায়েরিজ, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, এবং লাস্টে আমাদের যেটি বের হলো যে বঙ্গবন্ধু চীন সফর নিয়ে যে আমার দেখা নয়া চীন, এই জাতির পিতার নিজের ভাষায় তার চরিত্রকে বোঝা, তার চিন্তা ভাবনাকে বোঝা, তার রাজনৈতিক আদর্শকে বোঝা, এগুলো কিন্তু আমাদের জন্য এখন অনেক বেশি ওপেন হয়ে গেছে। এছাড়াও সিআরআই মতন প্রতিষ্ঠান যারা আছে, বঙ্গবন্ধুকে নিয়ে যারা কাজ করে, মুজিব গ্রাফিক নোভেলের মতন বাচ্চাদের জন্য পর্যন্ত এখন ম্যাটেরিয়াল হচ্ছে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগুলো ব্যবহার করছে, কিনছে, পড়ছে, বাচ্চাদেরকে দিচ্ছে, উপহার দিচ্ছে। এই বিষয়গুলো যে দেখছি, আমি কিন্তু দুইটা বাংলাদেশের মধ্যে পার্থক্যটা এখন আমি দেখতে পাই, যে সেই 2008-এর আগের যে বাংলাদেশ, আমি আর এখন 96-এর আগে বলি না, কারণ 2001 থেকে 6 আবার সবকিছু আবার নিউট্রালাইজ করে দিয়েছিল। 75 থেকে 2008 পর্যন্ত ইতিহাস বিকৃতির যে মহোৎসব ছিল, সেটির প্রতিরোধ, সত্যিকার অর্থে প্রতিরোধ আমি 2008-এর পর থেকে লক্ষ্য করেছি এবং আমরা এখন মোটামুটি একটা ভালো জায়গায় আছি। আমরা আমাদের সব সোর্সেস গুলো এখন উন্মুক্ত হয়ে গেছে, তরুণরা নিজেদের থেকেই পড়ছে, জানছে, আলোচনা করছে, সমালোচনা করছে। এটাকে আসলে মানে এর চেয়ে বঙ্গবন্ধুকে ভালোবাসলে এর চেয়ে খুশির আসলে আর কোনো ব্যাপার থাকে না, যে বঙ্গবন্ধুকে মানুষ জানার সুযোগটি পাচ্ছে, যেটি আমরা সেই বয়সে পাইনি। সাদ্দাম হোসেন, ব্যারিস্টার ফরহাদ 2008-এর কথা বলছিল, যে 2008-এর পর থেকে 2008-এর যে শিশু ক্লাস 1-এ পড়ে, সে 2020-এ আপনি বিশ্ববিদ্যালয়ে তাকে পেয়েছেন প্রথম বর্ষে। তো সেই পুরো 12 বছর দেখেছে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। তো সেই তরুণের চোখে বঙ্গবন্ধু কেমন, মানে আপনার অবজারভেশনটা কেমন, যে তরুণদের ভাবনায় ঠিক কতটা জায়গা জুড়ে কিভাবে বঙ্গবন্ধু আছে? দেখুন, একজন তরুণ হিসেবে বঙ্গবন্ধু এই নামটি যখন উচ্চারিত হয়, আমাদের রক্তে এক ধরনের শিহরণ জাগে এবং আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি তরুণের মধ্যেই এই শিহরণটুকু জাগে। এবং রবীন্দ্রনাথের একটি গান মনে পড়ে, যে তোমার অভয়ে বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। বাংলাদেশের প্রত্যেকটি শিশুই, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের নিঃশ্বাসে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি তরুণের হাসি খেলার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকেন। এবং বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আসীন হওয়ার পরে আমরা যে সঠিক ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, এই বিষয়গুলো কিন্তু তরুণ প্রজন্মের কাছে আরো অনেক ভাবে প্রকাশিত হতে পেরেছে। যখন বঙ্গবন্ধু নামটি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল, সত্যের যে স্বাভাবিক শক্তি আছে, তখনও কিন্তু বাংলাদেশের তরুণেরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীরভাবে অনুধাবন করেছে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যেকটি, এবং আমরা যদি এখনকার তরুণ সমাজের, কিশোর সমাজের তাদের ভাবনা, তাদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, এমনকি তাদের আন্দোলনের মধ্যেও আমরা বঙ্গবন্ধুকে খুঁজে পাই। এই কিছুদিন আগে যখন নিরাপদ সড়ক আন্দোলন করেছে বাংলাদেশের শিশুরা, তারাও কিন্তু এই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার স্পৃহা, এই শিক্ষাটিও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকেই পেয়েছে। আমরা যখন দেখি যে বৈষম্যের বিরুদ্ধে, চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে সবাই আন্দোলন করছে, কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে, তারাও কিন্তু বলছে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, যে কোনো সত্য, সুন্দর, ন্যায়ের জন্য সংগ্রাম, সবাই সেটি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই করছে। আমরা যেটি মনে করি যে বঙ্গবন্ধু, আপনি যেটি বললেন, বঙ্গবন্ধু কিভাবে আমাদের মধ্যে আছেন, আমাদের তারুণ্যের মধ্যে আছেন, আমাদের শিশু কিশোরদের মধ্যে আছেন, আসলে আমাদের বঙ্গবন্ধু আছেন আমাদের সদ্য ভূমিষ্ঠ শিশুর সুতীব্র চিৎকারে, বঙ্গবন্ধু আছেন নরম শিশুর কোমল হাতের অমলিন স্পর্শে, বঙ্গবন্ধু আছেন তরুণ প্রজন্মের স্বপ্নের মধ্যে, বঙ্গবন্ধু আছেন তরুণ প্রজন্মের অন্যায়ের বিরুদ্ধে যা সংগ্রাম, সেটির মধ্যে বঙ্গবন্ধু আছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, আমরা যখন অপরাজেয় বাংলার সামনে যাই, সমাবেশ করি, স্বোপার্জিত স্বাধীনতার সামনে যাই, আমাদের মনে হয় যে এই যে অপরাজেয় বাংলার অপ্রতিরোধ স্পৃহা, স্বোপার্জিত স্বাধীনতার অদম্য আকাঙ্ক্ষা, কিংবা আমাদের শহীদ মিনারের মাথা নত না করা, কিংবা আমাদের শিখা চিরন্তনের যে দুর্দমনীয় স্পৃহা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেন, এই সবকিছুর মধ্যে আসলে আমরা বঙ্গবন্ধুকে খুঁজে পাই। এবং আমরা যখন তরুণ হিসেবে আমরা একটি প্রাগ্রসর সমাজ ব্যবস্থার কথা ভাবি, বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন ছিল, তার যে বক্তৃতা বিবৃতি ছিল, এগুলো আসলে অনেক বেশি, সময়ের চেয়ে অনেক বেশি আধুনিক। আমি কিছুদিন আগে একটি সাক্ষাৎকার করছিলাম আমাদের সাবেক মন্ত্রী পরিষদ সচিব সম্মত ডক্টর আকবর আলী খানের। তিনি চৌ এন লাইয়ের একটি উদাহরণ দিয়েছিলেন, যে চৌ এন লাইকে যখন জিজ্ঞেস করা হয় যে ফরাসি বিপ্লব সম্পর্কে আপনার মূল্যায়ন কি, তিনি বলেছিলেন যে ফরাসি বিপ্লব একটি ইতিহাসের অন্যতম ঘটনা এবং এটি সম্পর্কে যদি সঠিক মূল্যায়ন করতে হয় তাহলে আরো 200 বছর প্রয়োজন। এবং ডক্টর আকবর আলী খান বলেছিলেন যে বঙ্গবন্ধু আসলে ফরাসি বিপ্লবের মতোই বড় একটি প্রতিষ্ঠান।
বঙ্গবন্ধু যত দিন যাবে আরো বেশি বিকশিত হবে, আরো বেশি প্রাসঙ্গিক হবে, আরো বেশি মহিরুহ হয়ে বাংলাদেশের মানুষের কাছে, পৃথিবীর মানুষের কাছে ফুটে উঠবে। আর তরুণ হিসেবে আরেকটি বিষয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেকটি বিষয় আমাদেরকে প্রচন্ড রকমের নাড়া দেয়, সেটা হচ্ছে তার আপোষহীনতা। বিশেষ করে আপনি জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন, কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতা নগরের ছাত্র নেতা হিসেবে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন করেছেন, 46 সালে যখন দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়, জীবনের ঝুঁকি নিয়ে তিনি হিন্দু মুসলমানের মিলনের জন্য কাজ করেছেন। এবং তিনি কিন্তু কখনোই তার রাজনৈতিক জীবনে, কখনোই তার রাজনৈতিক প্রারম্ভিক সময় থেকে কখনো পাকিস্তান ধারণায় বিশ্বাস করেননি, কখনো ধর্মীয় একটি রাষ্ট্রের ধারণায় কখনো বিশ্বাস করেননি। এজন্য অসমাপ্ত আত্মজীবনী, যেটি বঙ্গবন্ধু কন্যার মাধ্যমে আমরা পেয়েছি, সেখানে কিন্তু সুস্পষ্টভাবে বঙ্গবন্ধু বলেছেন যে বাংলাদেশ ভাগ হয়ে যাচ্ছে, অথচ বাংলাদেশের নেতারা সেটা জানে না। বঙ্গবন্ধু আবার অসমাপ্ত আত্মজীবনীতে বলছেন যে পাকিস্তান সৃষ্টিকে তিনি বলছেন যে নেতৃত্বের ভুলে জনগণের খেসারত, ভুল নেতৃত্বের কারণে এই 23 বছর ধরে বাংলাদেশের মানুষকে খেসারত দিতে হয়েছে। এবং যখন পাকিস্তান ভারত নামে দুটি রাষ্ট্রের উদ্ভব হচ্ছে, বঙ্গবন্ধু তার সহযোদ্ধাদেরকে বোঝাচ্ছেন যে এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা ফাঁকির স্বাধীনতা, এই স্বাধীনতার বিরুদ্ধে লড়তে হবে। এবং সেই লড়াই সংগ্রাম কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 23 বছর ধরে করেছেন, এবং তার জন্য তিনি কখনোই আপোষ করেননি। তিনি সামরিক স্বৈরশাসকের ব্যানেটের সামনে কখনো আপোষ করেননি, তরুণ ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কখনো আপোষ করেননি, জেলের সেলে বসে যখন তার কবর খোঁড়া হয়েছে, বাংলাদেশের স্বাধীনতাকে যখন দর কষাকষির বিষয় করা হয়েছে, তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো আপোষ করেননি। এবং 15ই আগস্টে যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শিকার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখনও কিন্তু তার রাজনৈতিক যে দর্শন রয়েছে, বাংলাদেশের স্বাধীনতার যে সংগ্রাম স্বপ্ন রয়েছে, স্ফুরণ রয়েছে, সেটির জন্য কখনো আপোষ করেননি। এবং সেই আপোষহীনতার জন্যই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জীবন বিসর্জন দিতে হয়েছে বাংলার মানুষের জন্য। এবং আমি মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই আপোষহীনতা, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি তরুণী যেভাবে আমরা সঠিক ইতিহাস জানতে পারছি, ইতিহাস থেকে শিক্ষা নিতে পারছি, এবং দিন দিন আমরা যেভাবে নতুন নতুন, আমরা আজকে কারাগারে রোজ নামজা পাচ্ছি, আমরা অসমাপ্ত আত্মজীবনী পাচ্ছি, আমরা সিক্রেট ডকুমেন্টস পাচ্ছি, আমি মনে করি যে এই বঙ্গবন্ধুর যে আপোষহীনতা, এটি আসলে বাংলাদেশের প্রত্যেকটি তরুণের মধ্যেই সংক্রমিত হবে। এটি ইতিহাসের একটি অনিবার্য বিষয়। কিন্তু আপনার বক্তৃতায় যেমন কোটা আন্দোলনের কথা বলছিলেন, যে কোটা আন্দোলনে তারা বঙ্গবন্ধুর কথা বলছে, কিন্তু আবার এই কোটা আন্দোলনের মধ্যেই কিন্তু আমরা দেখেছি তাদের আচরণ, তাদের ভাষা, তাদের এমন কিছু বিষয় ছিল যেগুলো হচ্ছে আসলে বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী। বঙ্গবন্ধুর যে আদর্শ যেগুলো ছিল, জাতীয়তাবাদ বা অসাম্প্রদায়িকতা, সেটার কিন্তু পরিপন্থী ছিল। তাহলে এই অমিলটা কেন? আমি এই ঘটনাটি এ কারণেই বলছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকেই সবাই যে অনুপ্রেরণা নেয়, সকল রাজনৈতিক, বঙ্গবন্ধু কোন সুনির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা নন, তিনি বাঙালি জাতির নেতা, তিনি পৃথিবীর শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষের নেতা। এবং তার কাছ থেকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই দলীয় সম্পত্তি মনে করি না, বাংলাদেশের কোনো তরুণী সেটি মনে করে না। আমি ছাত্রলীগ করি বলে বিষয়টি বলছি এমন নয়, বাংলাদেশের কোনো তরুণী সেটি মনে করে না। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে যারা সংগ্রাম করে, তারা বঙ্গবন্ধুর কাছ থেকে প্রেরণা খুঁজতে পারে, এটিকে আমি ইতিবাচক হিসেবেই দেখি। কিন্তু আপনি যেটি বলছেন যে যারা এই আন্দোলনের সুযোগ নিয়ে বা এই আন্দোলনের সঙ্গে অনেকে সম্পৃক্ত থাকে, যারা হয়তো বঙ্গবন্ধুর যে সংগ্রাম রয়েছে, আমাদের শহীদের রক্তের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে, সেটিকে তারা অনেক সময় অস্বীকার করার চেষ্টা করে, এবং সেই প্রবণতাও রয়েছে। এবং সেই প্রবণতা বিশেষ করে সেটিও আমাদের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য ধারাবাহিকতা, যে আমাদের স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, মৌলবাদী সংগঠন জামায়াতে ইসলাম, এবং জামায়াতে ইসলামের আরেকটি অপর নাম, আরেকটি মডারেট নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই রাজনৈতিক দলটি এখনো বাংলাদেশের রাজনীতি করে যাচ্ছে, তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে, তারা ক্ষমতায় থেকেছে, রাষ্ট্রীয় মেশিনারিজ ব্যবহার করে তারা তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করেছে, এবং এই বিভ্রান্তির ফলাফল আমাদেরকে এখনো বয়ে নিয়ে যেতে হচ্ছে, এবং এখনো কিন্তু বাংলাদেশের তরুণদেরকে এটির বিরুদ্ধে সংগ্রাম করতে হচ্ছে। এখনো বাংলাদেশের রাজনীতিতে আমরা স্বাধীনতা বিরোধীদের হাতে বাংলাদেশ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীকে শহীদ হতে দেখি, যারা প্রগতিশীলতার কথা বলে, ধর্ম নিরপেক্ষতার কথা বলে, বাঙালি জাতীয়তাবাদের কথা বলে, যারা স্বাধীনভাবে লিখতে চায়, মুক্তভাবে চিন্তা করতে চায়, তাদেরকেও কিন্তু এখনো অনেক সময় আক্রমণ করার চেষ্টা করা হয়। 21শে আগস্টে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার উপরে যে আক্রমণ, আমরা তো মনে করি এটি 15ই আগস্টেরই ধারাবাহিকতা, এবং সেই ধারাবাহিকতার বহিঃপ্রকাশ হিসেবেই কিন্তু আমরা এই আপনি যে প্রবণতাটির কথা বলেন, এই প্রবণতাটি রয়েছে। এবং আমি মনে করি যে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে তরুণ প্রজন্মের এটি শপথ যে আমরা এই যে বঙ্গবন্ধু দর্শন বিরোধী যে রাজনীতি, বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের অঙ্গীকারের বিরোধী যে রাজনীতি, এটিকে যেন শুধু বাংলাদেশের মানুষের মন থেকে আমরা মুছে দিতে পারি, বাংলাদেশের মনন থেকে যেন আমরা নিষিদ্ধ করতে পারি। আমাদের এই সংগ্রাম কিন্তু এখনো চলমান রয়েছে, এবং আমাদের এই লড়াই এখনো অসমাপ্ত রয়েছে। আমরা যেদিন এই সংগ্রামে বিজয়ী হব,
সেদিন আমরা মনে করি যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলই মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক দল হবে, সরকারি দল হোক, বিরোধী দল হোক। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে এখনো যারা রাজনৈতিক বালখিল্য বক্তব্য প্রদর্শন করার সাহস পায়, আমরা মনে করি যে বাংলাদেশের তরুণ প্রজন্ম একদিন সেই সাহসকে মুছে ফেলতে সমর্থ হবে। ব্যারিস্টার ফরহাদ, আপনার মূল্যায়ন কি? তরুণদের মধ্যে বঙ্গবন্ধুর প্রভাব আপনি কেমন দেখেন? কারণ আপনি এটা নিয়েও অনেক কাজ করেছেন, আমি জানি। ইয়াং বাংলা আপনাদেরই ছিল, সিআরআই। আপনার মূল্যায়নটা কি? না, এই মুহূর্তে বঙ্গবন্ধুকে নিয়ে তরুণদের যে আগ্রহের জায়গা, যে সম্মানের জায়গা, সেটা অবশ্যই যে কোনো সময়ের থেকে অনেক বেশি। কারণ তারা এখন বঙ্গবন্ধুকে অধিকতরভাবে দেখতে পাচ্ছে, জানতে পাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আসলে প্রতিটা দেশের তো একটা সেলিং পয়েন্ট থাকে। আপনি যদি সাউথ আফ্রিকার নাম বলেন, প্রথমেই যে বিষয়টা আপনার মাথায় আসবে সেটি কিন্তু ওদের পাহাড়, নদী, পর্বত তা না, আসবে কিন্তু ম্যান্ডেলা নামটা। ঠিক সেভাবে আপনি একজন বিদেশির কাছে যদি ইন্ডিয়ার কথা বলেন, সে প্রথমেই গান্ধীর কথা বলবে, গান্ধীর ফিলোসফি সম্পর্কে জানে, কিন্তু হয়তো জীবনে সে ভারতে আসেনি। তো আমাদেরও তো ন্যাশনাল সেলিং পয়েন্ট বা আমাদের প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসেডার বা আমাদের প্রধান মানে ম্যাসকট হচ্ছেন বঙ্গবন্ধু। মানে বঙ্গবন্ধুকে দিয়েই তো বাংলাদেশকে চিনার কথা। সেই জায়গায় আমাদের এই যে আমাদের গর্বের জায়গাটা, সেটা তো আমাদের থেকে সরিয়ে রাখা হয়েছিল। তো এই যে আমরা তাকে তার স্বমহিমায় তিনিই ফিরত এসেছেন, আমরা জড়িয়া, আমরা হচ্ছে এখানে একটা উসিলা। আমরা অবশ্যই এখানে আমরা নিজেরা ক্রেডিট নিতে পারবো না। এরকম মহানায়কদেরকে তার পজিশন কাউকে দিতে হয় না, সেটা অটোমেটিকই চলে আসে। এবং এই যে 21 বছরের মেগা প্রজেক্ট যেটি ছিল, ওনাকে ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দেওয়া এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। চরিত্র হননেরও কিন্তু আলাদা একটা প্যারালাল মেগা প্রজেক্ট চলেছে। একদিকে হচ্ছে ওনার কৃতিত্ব আপনি বলতে দেওয়া হতো না, আরেকটি হচ্ছে ওনার নামে বানোয়াট গল্প বের করে ডান বাম দুই দিক থেকেই কিন্তু বঙ্গবন্ধুকে আপনার এই অবমাননাকর একটা পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিল তারা। এই সব কিছু ভেস্তে কিন্তু বঙ্গবন্ধু আবার তার স্বমহিমায় ফিরত আসলো। আমরা এখন জাতির পিতার 100তম জন্মবার্ষিকী এবার পালন করছি। মুজিব বর্ষে আপনি মানুষের রিয়াকশন গুলো যদি দেখেন, মন্তব্যগুলো যদি দেখেন, অন্তত বঙ্গবন্ধুকে নিয়ে রাজনৈতিকভাবে যারা বঙ্গবন্ধুকে জীবনে মানতে পারেননি, এই গোষ্ঠীটা বাদে আমার মনে হয় না বঙ্গবন্ধুকে নিয়ে আর কোনো দ্বিমত করার জায়গা আছে। কিন্তু তরুণদের বিষয়ে আমি একটি কথা বলতে চাই, শুধুমাত্র জাতির পিতা, আমাদের লম্বা মানে দীর্ঘ একটি মুক্তি সংগ্রামের মহানায়ক এবং আমাদের দেশের প্রথম রাষ্ট্রপ্রধান, এই পরিচয়গুলো বাদেও বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন, এগুলো আমাদের তরুণদেরকে মানতে হবে এবং ফলো করা শিখতে হবে। যদি আপনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুর কিন্তু খুব প্রিয় কিছু জিনিস ছিল। যেরকম একটি ছিল, বঙ্গবন্ধু কিন্তু এই সাবকন্টিনেন্টের কমিউনাল ভায়োলেন্স দেখে বড় হয়েছে। বঙ্গবন্ধু কিন্তু কমিউনালিজমকে হেইট করতেন। এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এই উপমহাদেশের যেই সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা, এটাকে কিন্তু আপনি ফ্রেঞ্চ মডেলের সাথে মিলালে চলবে না। বঙ্গবন্ধু কিন্তু একদম আমাদের তৎকালীন যে সংসদ বা আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে নিয়ে একদম পরিষ্কারভাবে বলেছিলেন যে ধর্মনিরপেক্ষতা মানে কিন্তু ধর্মহীনতা না। মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে, হিন্দু হিন্দুর ধর্ম পালন করবে, খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম পালন করবে, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারে। এই যে সহাবস্থান শান্তিপূর্ণভাবে, একে অপরের প্রতি সহমর্মিতা, এই যে ধর্মীয় জায়গা থেকে ঘৃণা বা বিদ্বেষ না করার যেই মানে একটি ফিলসফি, এই জিনিসটাকে কিন্তু আমাদের নিজেদের মধ্যে আত্মস্থ করতে হবে। যদি আপনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সাম্প্রদায়িকতা মনের মধ্যে রাখলে সেটা হবে না। তাহলে কিন্তু এটা আপনি শুধু ব্যক্তি মুজিব, রাষ্ট্রপ্রধান মুজিবকে আপনি আত্মস্থ করলেন, আপনি কিন্তু এই ব্যক্তি এবং রাজনীতিবিদ এবং দীর্ঘ সংগ্রামী একজন রাজনীতিবিদ মুজিবকে কিন্তু আপনি আপনার মনের মধ্যে স্থান দিতে পারলেন না। ঠিক সেভাবে সামাজিক ন্যায় বিচারের যে জায়গাটা, বৈষম্যহীন সমাজ গড়ার যে জায়গাটা, আপনি যদি এমন কোনো পলিসি সাপোর্ট করেন যেটা কিন্তু সমাজে বৈষম্য বাড়াবে, তাহলেও কিন্তু আপনি এই মুজিবকে ভালোবেসলে আপনি কিন্তু এই বিষয়টি করতে পারবেন না। এই যে বঙ্গবন্ধুর যে ফিলোসফিক্যাল জায়গাগুলো ছিল, পলিটিক্যাল প্রিন্সিপালের জায়গাগুলো ছিল, বাঙালি জাতীয়তাবাদের যে জায়গাটা, এবং বাঙালি জাতীয়তাবাদ কিন্তু আমাদের তরুণদেরকে বুঝতে হবে যেটা কিন্তু এই যে ফার রাইট ন্যাশনালিজম, যেটা আমরা বর্তমানে ইউরোপ, নর্থ আমেরিকা বিভিন্ন জায়গায় আবার নতুন করে আসতে দেখছি, মানে দ্বিতীয় মহাযুদ্ধের পর, বিশ্বযুদ্ধের পর প্রথমভাবে আমরা আবার রাইজ অফ একটা নিউ কাইন্ড অফ নিও নাৎসিজম দেখতে পাচ্ছি। এই ধরনের ন্যাশনালিজম কিন্তু বাঙালি জাতীয়তাবাদ ছিল না। বাঙালি জাতীয়তাবাদের কিন্তু মূলেই ছিল হচ্ছে ন্যায়, সত্য এবং মানে এই আপনার অধিকার প্রতিষ্ঠার লড়াই। তো সেই জায়গায় বাঙালি জাতীয়তাবাদকে আপনার নিচু করে দেখানোর যে একটা প্রবণতা কিছু গোষ্ঠীর আছে, এই জায়গাও কিন্তু তরুণদের আপনার মানে সোচ্চার হতে
হবে। এটাও কিন্তু বঙ্গবন্ধুর খুব ভালোবাসার প্রিয় একটি জায়গা ছিল, এই 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 বিয়েটি, ন্যাশনালিজমের জায়গাটি। অনেকেই বাংলাদেশের জাতীয়তার সাথে, বাংলাদেশের আপনার নাগরিকত্বের সাথে আপনার এই জাতীয়তার বিষয়টি মিলিয়ে ফেলেন। সেই জায়গায় আমাদের মাথায় রাখতে হবে। তো এই যে বঙ্গবন্ধুর যে আপনার এই সারা পৃথিবীতে শান্তির যে কালচার, এটাকে কালচার অফ পিস বলে, বঙ্গবন্ধুর আমল থেকে শুরু হওয়া, যে সারা পৃথিবীতে এই যে সংঘাত, বিভিন্ন সুপার পাওয়ারদের যে আপনার ক্ষমতার লড়াই, এগুলোর থেকে ছোট অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোকে বাঁচিয়ে রাখার যে ওনার একটি পলিটিক্যাল ফিলসফি ছিল ইন্টারন্যাশনাল স্টেজে, এটাও কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে। এবং বঙ্গবন্ধু কিন্তু সবসময় বলতেন যে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কিন্তু সে এগিয়ে যেতে হবে এমন ভাবে যাতে আমরা কাউকে পিছে না ফেলে যাই। অর্থাৎ এই যে দ্য সোশ্যাল জাস্টিস প্রিন্সিপাল অফ লিভিং নো ওয়ান বিহাইন্ড, এই যে বঙ্গবন্ধু একটু আগে যে সাদ্দাম বলছিল যে হিজ পজিশন অ্যাপ্রোচ ওয়াজ ওয়ে অ্যাহেড অফ হিজ টাইম, ওনার সময়ের থেকে অনেক বেশি আগানো ছিল ওনার চিন্তা ভাবনাগুলো। এগুলাই কিন্তু আস্তে আস্তে এখন বিশ্বের রাজনীতিতে আবার ফিরত আসছে। আমরা দেখতে পাচ্ছি তরুণরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলছে, তরুণরা ইনকাম ইকুয়ালিটি নিয়ে কথা বলছে। তো আমাদের দেশের তরুণদেরকে আমাদের বঙ্গবন্ধুর এই পলিটিক্যাল এবং ফিলসফিক্যাল জায়গাগুলো আরো পরিষ্কারভাবে তাদের সামনে তুলে ধরতে হবে। এবং এগুলো যখন তরুণরা আত্মস্থ করতে পারবে, তখনই আমি মনে করব যে আমাদের যে বঙ্গবন্ধুকে নিয়ে যে কাজগুলো আমরা শুরু করেছি, আমরা করছি, এই বিষয়গুলো সফল হবে। কিন্তু এটা আসলে কতটা পারছি আমরা, যেহেতু আপনার বঙ্গবন্ধুর দল 12 বছর ক্ষমতায়, তো মানুষের তো অনেক ধরনের হয়তো তার আশাও বেড়েছে। তো এই সময় আমরা কি আসলে সামাজিক বা সাংস্কৃতিক আমাদের যে ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরার কথা ছিল, সেটা কি আমরা পর্যাপ্ত পেরেছি কিনা? এটার সাথে আরেকটা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় অনেক প্রশ্ন এসছে, তার মধ্যে একটা এসছে যে তখন থেকেও একজন প্রশ্ন করেছেন যে তখন থেকেও এখন বেশি চরিত্র হনন করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। স্যার, আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায়, তাহলে ব্যবস্থা নিতে পারছে না কেন? এটা ব্যারিস্টার ফরহাদ, আপনার কাছে এই প্রশ্নটা। যে আমি আমার মনে প্রশ্নটা আগে উত্তর দিইনি, এটি খুবই ভালো একটি প্রশ্ন করেছে। যে আমি যেটি বলছিলাম যে একটি গোষ্ঠী, এবং সাদ্দামেদের পরিচয় কিন্তু খুব ভালোভাবে বলেছিল যে খুনিদের যারা বেনিফিশিয়ারি ছিল এবং বাংলাদেশের স্বাধীনতা যারা কোনো সময় চায়নি, এই দুই গোষ্ঠীর যে ইভেল নেক্সাস, এদের তো এখনো এরা আছে বাংলাদেশের রাজনীতিতে। আমাদের বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল আমরা স্বাধীনতা বিরোধীদেরকে নির্মূল করে দিই নেই। তখন নির্মূল করে দিলে আজকে এই সমস্যাগুলো হতো না। কিন্তু এখন আমাদেরকে যেহেতু এটা নিয়ে থাকতেই হচ্ছে, আমাদেরকে এই বিষয়গুলোর ক্ষেত্রে আমি বলবো যে সরকারের দিকে তাকিয়ে থাকলে আমাদেরকে হবে না। কারণ সরকার আজকে আওয়ামী লীগ আছে, কালকে নাও থাকতে পারে। তখন যখন বঙ্গবন্ধুকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন অনলাইনে করা হবে, আপনি কি সরকারের দিকে তাকিয়ে থাকতে পারবেন? তো এখানে কিন্তু তরুণদেরকে নিজেদেরকে অস্ত্র হাতে তুলে নিতে হবে, এবং সেই অস্ত্র হচ্ছে কিবোর্ড, সেই অস্ত্র হচ্ছে কলম। আপনাকে বঙ্গবন্ধুকে জানতে হবে এবং বঙ্গবন্ধুর চরিত্র হননের যে চেষ্টাগুলো এখনো করা হয়, সেগুলোর বিরুদ্ধে জবাব আপনাকে দিতে হবে একজন তরুণ হিসাবে। এই দায়িত্ব কিন্তু আপনারও, কারণ জাতির পিতা তো জাতির, সবার দায়িত্ব সবার। তো এই যে আমি একটু আগে বলছিলাম যে আমাদের প্রিন্সিপাল ন্যাশনাল সেলিং পয়েন্ট, আমাদের প্রধান সিম্বল বাঙালিদের, এই জায়গাটাতে মানে এই জায়গাটাকে সেফগার্ড করার দায়িত্ব তো আমার, সাদ্দামের বা আপনার একলার না, পুরো জাতি, সকল তরুণদের। আপনি যেই ধর্মের হন, যেই মতের হন, যেই রাজনৈতিক আদর্শেরই হন না কেন, বঙ্গবন্ধু কিন্তু আপনারও। সেই জায়গায় কোনো রাজনৈতিক মতভেদ থাকতে পারবে না। তো যেই গোষ্ঠী এই যে খুনিদের বেনিফিশিয়ারি, স্বাধীনতা যারা কোনো সময় বাংলাদেশের মানতে পারেনি, এই গোষ্ঠীদের যে নেক্সাস, এদের বিরুদ্ধে জবাব আপনাদেরকে দিতে হবে। কারণ আপনি কয়জনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করবেন? এটা তো কোনো পার্মানেন্ট বা লং টার্ম সলিউশন না, বরং এটাকেই আবার তখন ঘুরিয়ে আমাদের সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলানোর চেষ্টা করা হবে যে আমরা মানুষের বাক স্বাধীনতা হরণ করছি। তো এই জায়গায় কলমের উত্তর আপনি কলম দিয়ে দেওয়ার চেষ্টা করেন, এটাই হবে আমার তরুণ বন্ধুদের কাছে আমার অনুরোধের জায়গা। সাদ্দাম হোসেন, আপনার কাছেও এরকমই একটা প্রশ্ন যে ছাত্রলীগ এখন কি করছে? আমার প্রশ্ন মানে যিনি প্রশ্ন করছেন তার, সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত বিএনপি পাকিস্তানের দোসররা প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে, কিন্তু ছাত্রলীগ কোনো প্রতিবাদ করছে না, কারণটা কি? ছাত্রলীগ সংগঠনগত ভাবে এই বিষয়ে তাদের, আমাদের যে লেখালেখি করা, কেউ ভুল তথ্য দিলে সেটি প্রতিবাদ করা, সঠিক তথ্যটি তুলে ধরা, বঙ্গবন্ধুকে উপস্থাপন করা, এই কাজগুলো আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা সেটি করি এবং আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের সীমাবদ্ধতা অবশ্যই রয়েছে, আমরা মনে করি যে আমাদের কর্মকাণ্ডে আরো বেশি আধুনিকতা প্রয়োজন, গতিমত্তা প্রয়োজন, সাধারণ শিক্ষার্থীদের, তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের আরো বেশি সম্পৃক্ততা করা প্রয়োজন। বিভিন্ন মাধ্যমের স্কুলের শিক্ষার্থী যারা, মাদ্রাসার শিক্ষার্থী যারা, সবার কাছে আসলে আমাদেরকে যাওয়া প্রয়োজন।
আমাদের সাংগঠনিক গতিময়তা যদি আমরা বাড়াতে পারি, সম্পৃক্ততা বাড়াতে পারি এবং আমাদের কর্মসূচিতে যদি আমরা বৈচিত্র্য নিয়ে আসতে পারি, আমরা মনে করি যে বঙ্গবন্ধু তো সূর্যের মতো সত্য একটি বিষয়। তো এই সূর্য স্বাভাবিকভাবেই সবাইকে আলোকিত করবে। আমরা যদি আমাদের মেসেজ গুলো নিয়ে যেতে পারি, তো আমরা তাদেরকে প্রতিরোধ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। কিন্তু একই সঙ্গে ফরহাদ ভাই যে কথাটি বলেছেন, এই কথাটি আসলে আমাদের তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমাদের মনের কথার মর্মবাণীও বটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি দায়বদ্ধতা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের এবং বিশেষ করে প্রত্যেকটি তরুণের, কারণ তরুণেরাই যুগে যুগে ইতিহাস গড়েছে, তরুণ মুজিবই বাংলাদেশের ইতিহাস নির্মাণ করেছেন। তো আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে সমস্ত দায়বদ্ধতা সরকারের বা বঙ্গবন্ধুর নিজের রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ বা ছাত্র সংগঠন ছাত্রলীগের সেটি নয়। এই দায়বদ্ধতা সবাইকে নিতে হবে। ক্ষমতার কেন্দ্রে কে রয়েছে এটির উপর আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাহাত্ম্য নির্ভর করে না। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটি কে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে এই বিষয়টির উপর নির্ভর করে না। এটি বাংলাদেশের 17 কোটি মানুষের আমানত। এই বাংলাদেশের 17 কোটি মানুষের পবিত্র আমানত হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও সংগ্রাম। এই আমানতকে বাঙালি জাতিকে রক্ষা করতে হবে, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে রক্ষা করতে হবে। আমি তরুণ প্রজন্মের সকল শিক্ষার্থী বন্ধুকে এই আহ্বানটুকুই রাখবো এবং ছাত্রলীগের কর্মকাণ্ডে যেন আমরা তরুণ প্রজন্মকে আরো নিবিড় ভাবে সম্পৃক্ত করতে পারি, আমরা সেই চেষ্টা আমাদের অবশ্যই অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। ব্যারিস্টার ফরহাদ, আপনি যেহেতু প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সরকারের মধ্যে আছেন, তো এই যে এবছর যেটা শুরুর দিকে কথা উঠেছিল, যে বছর যে কমিশন গঠন নিয়ে বেশ সবার দিক থেকে এক ধরনের বক্তব্য আসছে, যেটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিষয়ে একটা আলাদা কমিশন গঠন করে এটা দেখা উচিত। তো এটা নিয়ে সরকার আসলে কি ভাবছে, সরকারের ভাবনাটা যদি জানান। জি, সরকারের মানে আলাদাভাবে সরকারের পক্ষ থেকে এই বিষয় নিয়ে যে কোনো রিজন ডিসিশন প্রক্রিয়া শুরু হয়েছে তা কিন্তু না। কিন্তু আমাদের সরকারের দায়িত্বশীল জায়গায় এরকম অনেক মানুষ আছেন, আমাদের আওয়ামী লীগ এবং আমাদের সমমনা বিভিন্ন মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত যে রাজনৈতিক দলগুলো, সেখান থেকেও আমরা দেখছি যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু জোরালো মানে বক্তব্য এসেছে, সমর্থন করি বক্তব্য এসেছে। এবং সরকারের দায়িত্বশীল অনেক মানুষকেও আমি বিভিন্ন অনুষ্ঠানে দেখছি যে তারা কিন্তু এই বিষয়টির সাথে একমত হচ্ছেন। নীতিগতভাবে মনে করেন যে যাই আমরা এই বিষয়ে একটু ঐক্যমত্যের জায়গায় এসেছি। যে ষড়যন্ত্র যেটি হয়েছিল, যেটা আমি বললাম পর্দার আড়ালে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে এই বিষয়ে যারা জড়িত ছিলেন তাদের বিষয়গুলো ক্লিয়ার করা কিন্তু ইতিহাসের কাছে আমাদের দায়, আমাদের জাতির কাছে আমাদের দায়। এবং সর্বোচ্চভাবে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর কাছে আমাদের দায়। বঙ্গবন্ধুর হত্যার পর 21 বছর আমরা জাতি হিসাবে তার এবং তার পরিবারের হত্যাকাণ্ডের বিচার করতে পারিনি। ইন্ডেমনিটি মোশতাক করেছেন, সেটাকে সাংবিধানিক সুরক্ষা জিয়াউর রহমান দিয়েছেন, কিন্তু দায় কিন্তু আমাদের পুরো জাতি হিসাবেই পড়ে। এটা কিন্তু পুরো জাতিরই আসলে ব্যর্থতা, কলঙ্কটা পুরো জাতির, শুধুমাত্র এই দুই খুনি এবং খুনিদের বেনিফিশিয়ারি ষড়যন্ত্রকারীদের কিন্তু না। তো সেই জায়গায় আমাদেরকে একটা মানে নীতিগত জায়গায় আমরা, আমার মনে হয় একটা অ্যাক্রস দ্য বোর্ড আমি একটি কনসেনসাস দেখতে পাচ্ছি। এখন যে বিষয়টি আসবে সেটি হচ্ছে যে এই ধরনের কমিশন যদি চিন্তা ভাবনা করা হয় সেটি কেমন হতে পারে। আমি মনে করি যে এই বিষয়ে আসলে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ এখানে তো আসলে বেশিরভাগ প্লেয়ার্স যাদেরকে নিয়ে আমরা কথা বলবো তারা কিন্তু ইতিমধ্যেই মারা গেছেন। তো এই কমিশন থেকে যে আমরা কোনো পিনাল প্রসিডিওর, কোনো শাস্তিমূলক কোনো জায়গায় চিন্তা করতে পারবো বা বিচার বিভাগীয় কিছু করতে পারবো তা কিন্তু না। তার মানে এটা কিন্তু অনেকটা সত্য উদ্ঘাটনের ক্ষেত্রেই তথ্যগুলো মানুষের সামনে নিয়ে আসা। তো এরকম একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যদি হয়, সেখানে আপনার গবেষক থেকে শুরু করে আপনার বিচার বিভাগীয় প্রাক্তন বিচারক, প্রাক্তন তদন্তকারী কর্মকর্তা, এরকম অনেক কিছু, অনেক ধরনের মডেল আছে সারা পৃথিবীতেই। কিন্তু এই ধরনের অনেকগুলো কমিশনের আমরা উদাহরণ দেখেছি। সাউথ আফ্রিকাতে এরকম কমিশন গঠন করা হয়েছিল, যেটিও মেইনলি একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনই ছিল। তো এরকম পৃথিবীতে কিন্তু এরকম বেশ কয়েকটি মডেল আছে। এই মডেলগুলো দেখে আসলে আপনি যাচাই বাছাই করে বুঝতে হবে যে বাংলাদেশের বাস্তবতায় এবং বিশেষ করে আমাদের যে লম্বা একটি সময় এর মধ্যে অতিবাহিত হয়ে গেছে, সেইগুলো মাথায় রেখে আসলে কোন ধরনের মডেলটি আমরা চুজ করতে পারি। কিন্তু এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা আমার পক্ষে সম্ভব না হলেও আমি অন্তত এইটুকু বলতে পারি যে আমি দেখছি যে সরকার এবং রাজনীতির একদম নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগত জায়গা থেকে সবাই মোটামুটি একমত যে এই ষড়যন্ত্রকারীদেরকে খুঁজে বের করে মানুষের সামনে তুলে ধরা, তাদের তথ্য এবং উপাত্তের দলিল, প্রামাণ্য দলিলের ভিত্তিতে, এটা কিন্তু মানে আমাদের এখন একদম সময় একদম শেষ হয়ে এসেছে। এটা আরো আগে করা উচিত ছিল এবং আমার মনে হয় খুব শীঘ্রই এরকম একটি মানে এরকম একটি সিদ্ধান্ত আমাদের নেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি যেটা বললাম আমি সরকারের পক্ষ থেকে বলছি না, কিন্তু আমি দেখেছি যে এই বিষয়ে মোটামুটি একটু ঐক্যমত্য আছে যে এইগুলোকে, এই ষড়যন্ত্রকারীদেরকে মানুষের সামনে উন্মোচিত করা এখন একদম নিড অফ দি আওয়ার।
ধন্যবাদ ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। সাদ্দাম হোসেন, আপনি কি কোনো যোগ করতে চান কিনা আপনাদের ছাত্রলীগের পক্ষ থেকে এই কমিশন বিষয়ে? আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। হ্যাঁ, ধন্যবাদ জানাই আবারও, বিশেষ করে সারাদিন অনলাইন সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ফরহাদ ভাইয়ের সঙ্গে একই সঙ্গে আলোচনা করতে পারা, এটা আমার জন্য বিশেষভাবে আনন্দের, অনুপ্রেরণার। তার আলোচনা আমাদেরকে ঋদ্ধ করেছে, যারা দর্শক শুনেছেন তাদেরকে ঋদ্ধ করেছে। বিভিন্ন প্রেক্ষিত থেকে আমাদের তিনি যে আলোচনাগুলো করেছেন বঙ্গবন্ধুর জীবন দর্শন সংগ্রাম নিয়ে। ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সবসময় কিন্তু সাংগঠনিকভাবে আমরা যে দাবিটি জানিয়েছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ষড়যন্ত্রকারী তাদের মুখোশ যেন উন্মোচন করা হয়, এবং এটির জন্য প্রয়োজনে আন্তর্জাতিকভাবে যেন কমিশন গঠন করে প্রয়োজনে আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সঙ্গে সম্পৃক্ত করে এই ঘটনার সঙ্গে দেশীয় এবং আন্তর্জাতিক যারা জড়িত রয়েছে, এটি শুধুমাত্র আমরা যেটি মনে করি এটি সেনাবাহিনীর কিছু বিচ্ছিন্ন সদস্যের কর্মকাণ্ড নয়, এটির সঙ্গে বাংলাদেশের একটি গোষ্ঠী রয়েছে, বিদেশের বিভিন্ন দূতাবাস, বিদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে, এবং সেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী রয়েছে যারা ৭১ যাদেরকে রণাঙ্গনে আমরা পরাজিত করেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তাদের সম্মিলিত ষড়যন্ত্রের মাধ্যমে সেটি করা হয়েছে। এবং সেই মুখোশ উন্মোচন করা সময়ের দাবি, এটি ছাত্র সমাজের দাবি। আমরা প্রত্যাশা করি যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, এটি ছাত্র সমাজের এই দাবির আলোকে, মুক্তিযুদ্ধের অঙ্গীকারের বিষয়ে সকল মানুষের আলোকে এই বিষয়ে একটি তদন্ত কমিশন গঠন করবে। ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, এই ছিল আমাদের আজকের পরিবেশনা। আমরা সবাই যদি বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে পারি তাহলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশে পরিণত হবে। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।